প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা ইতোমধ্যেই অবগত আছো যে আমার এই পেজটি, যেটি বিষয় বাংলা নামে পরিচিত, এখানে আমি আগে থেকে অনলাইনে ক্লাস নিতাম। তো যাই হোক, কোনো একটা কারণে মাঝখানে বেশ কিছুটা ছন্দপতন ছিল। তো আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে। আশা করি তোমরা এক্ষেত্রে এবং এখানে তোমরা বেশ আন্তরিকভাবে সম্পৃক্ত থাকবে। আশা করি তোমাদের উপকারে আসবে ক্লাসগুলি। আজকে আমি সেই ধারাবাহিকতায় তোমাদের মাঝে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের কবিতা নিয়ে, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে কবিতাগুলি সিলেবাসভুক্ত আছে তারই একটি কবিতা নিয়ে আমি আলোচনা করব আজকে, এবং আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে সিলেবাসের বাকি কবিতাগুলোকেও কমপ্লিট করার জন্য, এবং এটা শেষ হলে আমি একটা পর্যায়ে গদ্যগুলো নিয়েও কাজ করব। হ্যাঁ, এটাও হতে পারে একটা কবিতা একটা গদ্য, এভাবেও আমরা এগোতে পারি। তো যাই হোক, আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি কবিতা নিয়ে। তার আগে আমি একটু পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ শামীমুজ্জামান, সহকারী অধ্যাপক বাংলা, এবং আমি 33তম BCS সাধারণ শিক্ষার একজন সদস্য। পরবর্তীতে আরো আমাদের সঙ্গে ক্লাস হবে, তোমরা আমাকে আরো জানতে পারবে, বুঝতে পারবে, কেউ কেউ হয়তো আগেও জানো। যাই হোক, আমাদের পথ চলাটা একটু সুন্দর হোক, আমরা সেই কামনা করি। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে যে কবিতাটা নিয়ে কাজ করব তারই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আমার এই স্ক্রিনের একদম ডান পাশে। বলবীর চির উন্নত মমশির, সেই বিখ্যাত দুটো লাইন, এবং এই লাইনের যিনি স্রষ্টা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। তোমরা তাকে দেখতে পাচ্ছ, ঝাঁকড়া চুলে বাবরি দোলানো এক কিশোর, এবং বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, যার শিরটি চির উন্নত। হ্যাঁ, আমি আজকে সেই বিখ্যাত কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে আমরা নানাভাবে চিনি, তবে সবচেয়ে যে বেশি চিনি সেটা হচ্ছে তার বিদ্রোহী কবি হিসেবে। এছাড়া তাকে আমরা জাতীয় কবি হিসেবেও চিনি, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি। আর বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত, আপামর সর্বত্র। এবং তার এই বিখ্যাত কবিতা বিদ্রোহীর মাধ্যমেই তিনি এই কবি খ্যাতি অর্জন করেছিলেন, যেটা তাকে রাতারাতি এক ধরনের বড় ধরনের খ্যাতি এনে দেয় এবং পরিচিতি এনে দেয়। আজকে আমরা পর্যায়ক্রমে সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি, তোমরাও খেয়াল করছো নিশ্চয়ই স্ক্রিনে। কাজী নজরুল ইসলাম, আমরা যদি চোখ বন্ধ করেই একটু চিন্তা করি বা কল্পনা করি, তাহলে যে ছবিগুলো আমাদের মানসপটে ভেসে ওঠে সেরকম দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ কাজী নজরুল ইসলামের, টুপি পরিহিত অবস্থায় আছেন তিনি, এবং ঝাঁকড়া চুলে সেই বাবরি দোলানো একটি রূপ তার, এবং চোখে চশমা, গুরুগম্ভীর একটি মুখ, এবং গায়ের চাদর জড়ানো, একদম চিরচেনা সেই রূপ যেটি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এবং তাকে চিন্তা করলেই এই ছবিটা আমাদের মানসপটে ভেসে ওঠে। এবং পাশে আরেকটা দেখতে পাচ্ছি, তিনি বাঁশি বাজাচ্ছেন এবং তার দুপাশে ছেড়ে দেয়া ঝাঁকড়া চুল, তার বিখ্যাত সেই দুটি লাইন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। বিদ্রোহী কবিতার বিখ্যাত দুটো লাইন। এই কবিতার অর্থই হচ্ছে এরকম যে তিনি যেমন প্রেমের কবি, আবার ঠিক তেমনি তিনি ধ্বংসেরও কবি। অর্থাৎ তার এক হাতে তিনি যেমন প্রেমের বাঁশি রেখেছেন, আর এক হাতে তিনি রেখেছেন ধ্বংসের প্রতীক রণতুর্য। অর্থাৎ তার মধ্যে দুটো সত্তাই বিরাজমান। যাই হোক, আমরা সেটা পর্যায়ক্রমে জানতে পারবো। আরো চারটি ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আসলে আমার মূল উদ্দেশ্য কবি কাজী নজরুল ইসলামকে আমরা ভালোভাবে একটু জানার চেষ্টা করব, কারণ কবি কাজী নজরুল ইসলামকে যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে তার এই কবিতা, তার কবিতার যে মূল বিষয়গুলো, এগুলো আমরা বুঝতে পারবো। আর তিনি যেহেতু আমাদের জাতীয় কবি, তাকে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, সেই পড়ার ধারাবাহিকতায় আমরা আরো বিস্তৃত পরিসরে তাকে জানার চেষ্টা করব। একদম উপরে ছবি দেখতে পাচ্ছি আমরা, উপর এবং নিচে দুটো জায়গায় আমরা তাকে দেখতে পাচ্ছি যে তিনি সঙ্গীত সাধনা করছেন। হ্যাঁ, বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী বা নজরুল সঙ্গীতের স্রষ্টা কিন্তু আমাদের কবি কাজী নজরুল ইসলাম। এবং ডান পাশের দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি ছবিতে তিনি বসে আছেন বেশ ভাবুক ভাবে, এবং সেখানে দুটি চরণ লেখা আছে, বকুল চাপার বনেকে মোর চাঁদের স্বপন জাগালে। একটি বিখ্যাত গান, যে গানটি গেয়েছিলেন তারা দেবী।
এবং এটা রেকর্ডিং হয়েছিল 1934 সালে। নিচে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলামের তরুণ বয়সের ছবি, এবং তিনি খুব ভাবুকভাবে বসে আছেন। বোঝা যাচ্ছে তিনি কিছু ভাবছেন বা তার কবি কল্পনায় নিমগ্ন আছেন। আরো দুটো ছবি আমি তোমাদের জন্য রেখেছি। আমি চেষ্টা করেছি আসলে নজরুলকে একটু বিস্তৃতভাবে জানার। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। বাম পাশে একটি ছবি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি মাটির ঘর, উপরে খড় অথবা ছনের ছাউনি। তবে এই ঘরটি একটু বিশেষ। ঘরটিকে আটচালা ঘর বলা হয় এবং এই আটচালাটা ছন অথবা খড় দ্বারা নির্মিত এবং বাইরের যে আবরণটি সেটা মাটি দিয়ে তৈরি করা। উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম যখন ফেরারি জীবন পার করছিলেন ব্রিটিশ আন্দোলনের প্রেক্ষিতে, তখন তিনি মাস দুয়েকের মতো এই বাড়িতে অবস্থান করেছিলেন এবং এই বাড়িটি বর্তমান চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা এলাকায় অবস্থিত। আটচালা ঘর নামে পরিচিত এই বাড়িটি। এখানে তিনি মাস দুয়েক ছিলেন এবং তার বিখ্যাত উপন্যাস মৃত্যু ক্ষুধা এবং ছোট গল্প পদ্মগোখরা এই বাড়িতে অবস্থানকালে তিনি রচনা করেছিলেন। ডানের আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, যেখানে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয়েছে। এটাই হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের শেষ যে জায়গা, যেখানে তিনি সমাহিত হয়েছেন, সেই জায়গাটি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আমি আরো দুটো ছবি নিয়ে এসেছি তোমাদের উদ্দেশ্যে। এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ একদম বাম পাশে, কবি কাজী নজরুল ইসলাম যখন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন তখন তিনি সেনার পোশাকে যে ছবিটি সেটা তার এখানে দেখতে পাচ্ছি। তিনি বাঙালি পল্টনে যুদ্ধ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়। এবং ডানের যে ছবিটি সেটি কবির শেষ সময়ের বা শেষ দিনের ছবি, বৃদ্ধ বয়সে যখন তিনি অনেকটা বাকরুদ্ধ হয়েছিলেন সেই সময়কালীন একটি ছবি। আমরা তো অনেক কথাই বললাম, এবার একটু চেষ্টা করব তত্ত্বগতভাবে লেখক পরিচিতিটা জানার জন্য। কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। মাত্র ৮ বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হন। ১৩১৬ বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই ১ বছর শিক্ষকতা করেন নজরুল। ১২ বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকে তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুবই অল্প বয়সে পিতৃহারা হয়েছেন এবং তার পরিবারটা খুব দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন। তিনি একটা নিম্ন প্রাইমারি মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন এবং ১২ বছর বয়সে তিনি লেটোর দলে যোগদান করেছেন এবং সেখানে পালা গান রচনা করেন। এখান থেকেই মূলত লেখকের যে সৃষ্টিশীল সত্তার সেটা শুরুটা এখান থেকেই। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯১৭ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। ১৯২০ সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলির সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবিখ্যাতি বিস্তৃত লাভ করে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি নবযুগ, ধূমকেতু সহ বহু পত্র-পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ সমূহ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক, সন্ধ্যা এবং প্রলয় শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে ১৯৬০ সালে। জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছেন তিনি। এছাড়াও ২১ পদক সহ অসংখ্য পদক এবং সম্মাননায় ভূষিত হন তিনি। ১৯২২ সালে প্রকাশিত অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে এক প্রাতিম্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা।
বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়ম বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তির উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। বিদ্রোহী কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিল্পরূপে বিরাজ করবে। আমরা আগেই জেনেছি যে কবিতাটার উৎস কি, তারপর আনুষ্ঠানিকভাবে একটু জানাচ্ছি আমি যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম তার যে কাব্য অগ্নিবীণা, যেটি 1922 সালে প্রকাশিত হয়েছিল, এই অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। ছন্দ নিয়ে যদি আমরা বলতে চাই, বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতার পূর্ণ পর্ব 6 মাত্রার এবং অতি পর্ব 2 মাত্রার, তবে সর্বত্র মাত্রাবিন্যাস সমভাবে রক্ষিত হয়নি। 2 চরণান্তে অন্তমিল বিদ্যমান। এবার আমরা একটু মূল কবিতাটা দেখতে পারি। তোমরা এই কবিতাটি আগে পেছনে অনেকবার জেনেছো, শুনেছো, এমনকি পড়েছো আমি নিশ্চিত। তারপরেও আমি একটু চেষ্টা করছি। তোমরা ইউটিউবে দেখলে দেখতে পাবে যে অনেক বিখ্যাত প্রথিতযশা যারা আবৃত্তিকার আছেন এই কবিতাটি আবৃত্তি করেছেন। এই কবিতাটা আবৃত্তি করতে পারা একজন আবৃত্তিকারের জন্য আমি সৌভাগ্য বলে মনে করি। তো আমি একটু চেষ্টা করছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভসমান মাইন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি তিনি তার যে আমিত্ব সত্তা এটাকে তিনি বারবার জাগ্রত করার চেষ্টা করেছেন। তিনি বারবার বলতে চেয়েছেন যে বলো বীর, বলো উন্নত মম শির, মানে আমি, আমার আমিত্ব, এই জিনিসটাকে তিনি বারবার বলেছেন এবং এটাকে বোঝানোর জন্য তিনি পুরাণ থেকে নানা শব্দগুলো সংগৃহীত করেছেন এবং নিজেকে চেষ্টা করেছেন সেভাবে প্রকাশ করার জন্য। তিনি বলেছেন যে আমি কোনো আইন মানি না, আমি কোনো নিয়ম মানি না, আমি এগুলোকে ভেঙে চুরে তোলমাল করে দিই। এবং তার বক্তব্যটা হচ্ছে যে তিনি এর মধ্য দিয়ে নতুনত্ব বা নতুন কিছু সৃষ্টি করতে চান যেখানে শোষণ বৈষম্য এগুলো থাকবে না। পরের কয়েকটি লাইন দেখতে পাচ্ছি আমরা, দেখো, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। হ্যাঁ, সেই দুটো লাইন, বিখ্যাত দুটো লাইন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এই লাইনটা দিয়ে তিনি আসলে সেই বিশিষ্ট চরিত্র শ্রীকৃষ্ণের কথা বলছেন। হিন্দু পুরাণ মতে যে শ্রীকৃষ্ণের যে আমরা রূপটি দেখতে পাই তার মধ্যে একদিকে যেমন প্রেমের রূপটিও রয়েছে আর একদিকে ধ্বংসের রূপটিও রয়েছে। সেখানে কবি নিজেকে শ্রীকৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করে বলছেন আমার মনোভাবটাও ঠিক এরকম, আমি যেমন প্রেমের কবি, আমি যেমন সৃষ্টির কবি, আমি ঠিক তেমনি আবার ধ্বংসও করতে চাই এবং সবকিছুর পেছনে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এই বক্তব্যটি চলে এসেছে। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান কিষানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি উন্মন্মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন হাস হা হুতাশ, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা পথযত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। অর্থাৎ তিনি নানা রকম
উদাহরণ নিয়ে এসেছেন ইসলামী বা মুসলিম সংস্কৃতির যে পুরাণ আছে বা সেখান থেকে যে চরিত্রগুলো দেখতে পাওয়া যায়, আবার সনাতন বা হিন্দু ধর্ম থেকে যে পৌরাণিক যে আমরা চরিত্রগুলো দেখতে পাই, এই চরিত্রগুলোর সঙ্গে তিনি নিজেকে তুলনা করেছেন এবং তিনি বারবার তুলনা করেছেন যে তিনি আসলে শোষিত বা বঞ্চিত এদের প্রতিনিধি তিনি, এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে তিনি যা খুশি তাই করবেন। কখনো ধ্বংসের মতো চলে আসবেন, কখনো বা প্রেমের আবহ নিয়ে তিনি হাজির হবেন। এই যেমন লাস্টের লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি নির্ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম, মম বাঁশরির টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। হ্যাঁ, এখানে তিনি আমরা দেখতে পাচ্ছি যে সেই গ্রিক সাহিত্য থেকে বা গ্রিক পৌরাণিক যে কাহিনী সেখান থেকে তিনি চরিত্র নিয়ে এসেছেন। অরফিয়াস, তারপরে আমি বলছিলাম যে ভারতীয় লোকপুরাণ থেকে যেমন চলে এসেছে শ্রীকৃষ্ণের কথা, তিনি নিজেকে তুলনা করেছেন যে তিনি শ্যামের হাতের বাঁশরি। আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। এক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম ধর্মের যে পুরাণ বা পৌরাণিক যে বিষয়গুলো আছে সেখানে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ সকল ধর্ম থেকেই তিনি শব্দগুলো নিয়েছেন এবং পারস্পরিকভাবে এগুলোকে উপস্থাপন করেছেন। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। কবিতাটি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটাই তোমাদের সিলেবাসভুক্ত, কারণ কবিতাটি আরো একটু বড়। তো যাই হোক, আমি চেষ্টা করেছি, আসলে আমার অতটা ভালো হয় না, আমি তোমাদেরকে চেষ্টা করেছি উপস্থাপনের জন্য। তো আমরা বারবারই দেখতে পেয়েছি যে এখানে কবি কাজী নজরুল ইসলাম বারবার উপস্থাপিত হয়েছেন, কখনো প্রেমের রূপে, কখনো বা ধ্বংসের রূপে, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে নিপীড়িতের জন্য তার এই ভূমিকা। শাসন এবং শোষণের বিরুদ্ধে তিনি সর্বসময় কথা বলে গেছেন। আমরা তার যদি অন্যান্য রচনাগুলো পড়ে থাকি বা জানি, তাহলে দেখতে পাবো যে এই ধারাবাহিকতাটা সকল লেখার মধ্যে আমরা দেখতে পাই। কারণ ব্যক্তি জীবনে কাজী নজরুল ইসলাম খুবই দুঃখী ছিলেন এবং খুব অভাবী ছিলেন, বঞ্চিত ছিলেন, যেটা আমরা তার লেখক পরিচিতি বা জীবনী পড়তে যেয়ে আমরা জেনেছি। এজন্য তার এক ধরনের সহজাত অনুভূতি শ্রমজীবী মানুষ বা এই বঞ্চিত মানুষদের পক্ষে ছিল। আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য এখানে সংযুক্ত করেছি, কারণ তোমরা সবাই পরিচিত আছো যে আসলে আমাদের যে পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা বা অভ্যন্তরীণ যত পরীক্ষা হয় সেখানে সৃজনশীল আকারে প্রশ্ন হয়ে থাকে, একটা উদ্দীপক থাকে এবং তার আলোকে 4টি প্রশ্ন থাকে। তোমরা সবাই জানো এটিকে সৃজনশীল প্রশ্ন বলে, ইংরেজিতে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন বলে। তো আমি একটি ছোট্ট আকারে নমুনা প্রশ্ন এখানে আমি সংযুক্ত করেছি। উদ্দীপকটি হচ্ছে, আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন। এই দুটো লাইনও কবি কাজী নজরুল ইসলামের লেখা। তো এখান থেকে 4টি প্রশ্ন আছে আমরা সৃজনশীলে দেখতে পাচ্ছি। প্রণব নাদ অর্থ কি? প্রণব নাদ অর্থ কি? এটি জ্ঞানমূলক, মানে এক কথায় উত্তর দিতে হবে। আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান বলতে কবি কি বুঝিয়েছেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন। এই ক্ষেত্রে তোমাকে মূল বক্তব্যটা আগে বলতে হবে, যে এটা বলতে আসলে কবি কি বুঝিয়েছেন, যে সেই জিনিসটা তুমি লেখার পর তারপরে বিস্তৃতভাবে বাকিটুকু লিখবে। এটার জন্য তোমার নম্বর বন্টন থাকবে মাত্র 2। তৃতীয় যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি প্রয়োগমূলক, উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন রূপটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতা, উদ্দীপকের বিদ্রোহ আর বিদ্রোহী কবিতার বিদ্রোহের মধ্যে পার্থক্য আছে কি? থাকলে বিশ্লেষণ করো। তো যাই হোক, এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন, আমি স্বাভাবিকভাবে তোমাদের কাছে এটা তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা এর থেকে আরো বেটার জানো আমি বলে বিশ্বাস করি। তো
তোমরা ভালো করে চর্চা করলে এই জায়গাগুলো খুব কঠিন কিছু হবে না। তোমরা বইয়েতে দেয়া আছে, যেমন শব্দার্থ দেয়া আছে, টিকা দেয়া আছে, কারণ কবিতাটা যেহেতু অনেক পৌরাণিক শব্দ ভান্ডারে ভরপুর, যার কারণে তোমাদের কাছে একটু কঠিন মনে হবে। তবে একদম কঠিন নয়, যদি তোমরা আমার এই ক্লাসটির পাশাপাশি তোমরা তোমাদের বইয়ের যে শব্দার্থ এবং টিকা অংশটি আছে তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের এই কবিতাটি আয়ত্ত করা খুব একটা কঠিন হবে না। আর আমি তোমার পরামর্শ থাকবে, তোমরা ইউটিউব থেকে এই সুন্দর আবৃত্তিটা একটু শুনে নেবে। এই আবৃত্তি এক ধরনের অনুভূতি বা শিহরণ জাগরণ করে, সত্যি আলাদা রকম একটা অনুভূতি। তো এই ছিল আমার আজকের আয়োজন। তোমরা জানো যে এরকম একটি টপিক পড়তে হলে আমাদের যে প্রশ্নের যে সম্ভার থাকে, প্রথমত সৃজনশীল প্রশ্ন, এরপরে বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের মধ্যেও যে কয়েকটি ভাগ আমি তোমাদেরকে দেখালাম, যে 4টি ধাপ থাকে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। আরেকটি থাকে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। তো একটা বিষয়ের উপর খুব ভালো কিছু করতে হলে সেটাকে পুঙ্খানুপুঙ্খ জানা উচিত, খুঁটে খুঁটে পড়ানো উচিত। তো আমি জানি যে তোমরা উচ্চ মাধ্যমিকের ফলাফলের পরে তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতেও চেষ্টা করবে, তো একবারের চেষ্টা যেন তোমাদেরকে সার্বিক সফলতা এনে দিতে পারে, সেজন্য আমি বলবো তোমরা খুবই যত্নবান হয়ে প্রত্যেকটা বিষয় সুন্দর করবে পড়বে। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার কোনো একদিন নতুন কোনো একটা টপিক নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।